স্বাগত দর্শক, ৭১ জার্নালে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে আমরা তা জানিয়ে দিই। সে খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনা টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা সেসব অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ তেমনটাই আমাদের আজকের আয়োজন। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ মজুমদার। অনেক ধন্যবাদ, স্বাগত জানাই জনাব আবুল কালাম আজাদ মজুমদার। নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো। এবং স্টুডিওতে আছেন হেলেন জেরিন খান, বিএনপি দলীয় সংসদ সদস্য, এবং আছেন সার্জিস আলম, এনসিপি নেতা, মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের। হেলেন জেরিন খান, আমরা একটু জানতেই চাই যে জুলাইয়ের যেই আকাঙ্ক্ষা ছিল, আমরা কি আসলে সেই আকাঙ্ক্ষা পূরণ করতে বা প্রত্যাশা, স্বপ্ন পূরণ করতে কি আসলে পেরেছি আপনার দৃষ্টিতে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সহ আলোচক হিসেবে দুজন এসছেন, তাদের দুজনকেই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি যেটা বলতে চাই সেটা হলো যে মানুষের প্রত্যাশা তো অনেক থাকে এবং আমরা সবসময় দেখি যে প্রত্যাশার জায়গাটা পরিপূর্ণ করা আমাদের জন্য কঠিন। কারণ বাংলাদেশ মানে রাষ্ট্র হিসাবে খুবই ছোট, কিন্তু জনসংখ্যার দিক থেকে আমরা বিশাল। আর তারপরে আমরা জানি যে দীর্ঘ 17 বছর বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস হয়ে গিয়েছিল এবং বাংলাদেশের গণতন্ত্র যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল, এবং সেইটাকে সামনে রেখেই যে আমরা জুলাইয়ের যে অভ্যুত্থানটি হলো, এর তো দীর্ঘ একটা প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়ার মূল যেটা ছিল যে ধরেন বিগত 17 বছরে আমাদের জাতীয়তাবাদী দল, এদেশের বৃহৎ দল, আমরা যেই জায়গায় আন্দোলন সংগ্রাম করেছি যেটার কারণে, সেটা তো আমাদের লক্ষ্য ছিল একটাই, যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক এবং বাংলাদেশের মালিক হচ্ছে জনগণ এবং জনগণের যে ভোটের অধিকার সেটা জনগণ ফিরে পাক। এটা হলো আমাদের মূল দিক ছিল। সেটাকে সামনে রেখেই কিন্তু আমাদের এত স্যাক্রিফাইস, এত ত্যাগ, এত তো সেই জায়গায় তো আমি মনে করি যে ওই জায়গাটা। আর জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে 36 দিনের যেটা ছিল, সেটা তো আমাদের যে ছাত্রনেতারা প্রথম যেটা দিয়ে স্টার্ট করেছিল, সেটা তো আমরা জানি যে কোটা না মেধা, এই ধরনের একটা স্লোগান। এবং আপনি জানেন যে এখানে যে যেটা করা হয়েছিল যে চাকরির ক্ষেত্রে যে কোটার ভিত্তিতে যেইভাবে বৈষম্য সৃষ্টি করা হয়েছিল, সেই জায়গাতেই তো প্রথম এই যে অভ্যুত্থানে 36 দিনে যেটা যে ছাত্ররা যে প্রথম যে তারা যে আন্দোলনটা শুরু করলো, সেখানে তো তাদের মূল স্লোগানটা ছিল যে এই জায়গা থেকে মানে এই বৈষম্য বিরোধী যে আন্দোলন। তো এইগুলো যদি আমরা চিহ্নিত করি, তাহলে আমরা মনে করি যে দলগুলো যদি বলে দীর্ঘ বছর যে আন্দোলন সংগ্রাম করেছে এবং জুলাই অভ্যুত্থানে মূল নেতৃত্বে ছাত্ররা আমরা জানি যে তারা ছিল, কিন্তু আপামর জনসাধারণ, আজকে আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী এই যে জুলাইয়ে 36 জুলাই সহ 17 বছরে যারা অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, মানে হত্যার শিকার হয়েছে, তাদের সবাইকে নিয়ে তিনি কিন্তু আজকে একটা সমাবেশ করেছেন এবং সেখানে তিনি যে বক্তব্যটি দিয়েছে যে জুলাই সবার, এই জুলাইয়ের যে আন্দোলনটি, এটার ঠিক আপনার এই কথাটি আমরা আসতে চাই যে জুলাই আমি যদি বলি তাহলে আমি বলবো যে আমাদের মূল যে আকাঙ্ক্ষা ছিল যে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আনা, সেটা এসছি, সেই জায়গাতে আমরা এসছি। আর আমাদের ছাত্র ভাইদের যে মূল স্টার্টিং যেটা ছিল যে তারা একটা বৈষম্যহীন রাষ্ট্র দেখতে চায়, বৈষম্যহীন তাদের যে চাকরির যে প্রত্যাশা, সেই জায়গায় যেতে চায়। তো ওই স্টার্টিংগুলো আছে। তার এর মধ্যে থেকে আমাদের পরবর্তীতে এই 36 জুলাইয়ে আমাদের সামনে আরও অনেকগুলা কিন্তু বিষয় তারা সামনে নিয়ে এসছে, কিংবা আমাদেরও এই দীর্ঘ বছর আন্দোলনে আমরা অনেকগুলা বিষয় অ্যাড্রেস করেছি, যেটার মধ্যে আমি বললাম যে আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশন যে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা আসবো এই বিস্তারিত আলোচনায় আসবো। প্রথম স্টার্ট যেটা হয়েছে যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক সরকার। সার্জিস আলম, জুলাই কি সবার হতে পেরেছে? প্রথমটা হচ্ছে যে আমরা যখন হচ্ছে আমাদের যে জায়গায় প্রয়োজন সেই জায়গায় আমরা জুলাই নিয়ে আসব, জুলাইকে ব্যবহার করব। আবার যখন জুলাইয়ের আকাঙ্ক্ষার পাশাপাশি আমাদের ব্যক্তি, গোষ্ঠী, দলীয় স্বার্থটা দাঁড়িয়ে যায়, তখন আমরা সেটাকে বেশি প্রাধান্য দিব। তখন আসলে জুলাইটা মানে ওই ক্ষেত্র বিশেষে এমন দাঁড়ায় যে সবার না, কিন্তু অ্যাকচুয়ালি ওই
1 জুলাই থেকে 15 জুলাই বা 17 জুলাই প্রথম অধ্যায় বলেন, 18 জুলাই থেকে আবার 3 আগস্টের পূর্ব পর্যন্ত আরেকটা অধ্যায় বলেন, কিংবা ওই আগস্টের 3, 4, 5 তারিখের সময়টা বলেন, কিংবা ওই 5 তারিখে যে মানুষগুলো নেমে এসেছিল তারা কিন্তু এই বিভাজনটাকে সামনে রেখে জুলাই নামে নাই, বরং তারা যে আকাঙ্ক্ষাটা ধারণ করে নেমেছিল এটা সবাইকে সবার ভালোর উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি যে জুলাইটা হয়েছিল এটা সবারই ছিল, এবং সেরকম করে যদি আমরা পেতাম তাহলে আমরা সবাই উপকৃত হতাম। কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে ওই দিনের পর আমাদের সবার যেমন হওয়া দরকার ছিল, আমাদের সবার বলতে আমরা যারা এই জুলাইয়ের পক্ষে ছিলাম, এখন অনেক দল, অনেক মত, অনেক ধর্ম, বর্ণ, আমরা যদি সেটাকে ধারণ করতে পারতাম তাহলে আসলেই সবার হতো। বরং এটা আমাদের জন্য দুঃখজনক যে এই প্রশ্নটা আসছে যে জুলাই আসলে আমাদের সবার হতে পেরেছে কিনা। কারণটা হচ্ছে, এই প্রশ্নটা আসছে কারণটা হচ্ছে যে আমরা যখন দল আলাদা হয়ে গেলাম, কেউ বিএনপি, কেউ জামায়াত, কেউ এনসিপি, কেউ অন্য রাজনৈতিক দল, তখন আমরা দলীয় স্বার্থটাকে সবাই এতটা প্রাধান্য দেওয়া শুরু করলাম যে জুলাইটাতেও আমরা মানে বিভক্তি শুরু করলাম, এবং জুলাইয়ের আমরা যেভাবে এটাকে ব্যবহার করা যায়। এখন দিন শেষে সবচেয়ে দুঃখজনক কথা কি, আমরা তো 53 বছর ধরে এমন একটা সিস্টেমের মধ্যে এসেছি, আমাদের মনস্তত্ত্ব, আমাদের চিন্তা, আমাদের অভ্যাস, আমাদের সংস্কৃতি সব কিছু হচ্ছে ব্যক্তি স্বার্থ, নিজেরটা আমরা বুঝে নিতে চাই। একদম সর্বোচ্চ ধনিক শ্রেণী বলি, ওই আপনি ব্যবসায়ী বলেন, রাজনীতিবিদ বলেন, আমলাতন্ত্রে বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, এটা যেমন ঠিক তেমনি সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার যারা মানুষ, ওই ধরেন ঢাকা মেডিকেল কলেজে আপনি যান, সেখানেও যারা 10 টাকার টিকিট কেটে লাইন ধরে, সবার মাথায় ঘুরতে থাকে কিভাবে আগে গিয়ে ডাক্তারটা দেখানো যায়। কিংবা ওই বাজারে যান আপনি, যে মানুষটা কাঁচা বাজারে সবজি বিক্রি করে, কোনো একটা জায়গায় দাম বাড়লে কিভাবে কমিউনিকেট করে দামটা বাড়ায় বেশি লাভ করা যায়, এটা মাথায় ঘুরতে থাকে। সো আমাদের এই মনস্তত্ত্ব চিন্তার একটা সামগ্রিক প্রভাব হচ্ছে যে আমাদেরকে সৃষ্টিকর্তাই মাঝে মাঝে সুযোগ দেন, কিন্তু আমরা এটা কাজে লাগাই না। আমরা তখন আবার ব্যক্তিকেন্দ্রিক স্বার্থ নিয়ে ব্যস্ত হই, নিজেদের অতীত যে সাফারিংস ওইটা আমরা সবাই মিলে ভুলে যাই আর কি। তো কিন্তু আমি একটা জিনিস মনে করি আর কি, যে দিন শেষে এটাই সত্যি যে আমরা যদি এই ব্যক্তিকেন্দ্রিক, গোষ্ঠীকেন্দ্রিক, পার্টিকেন্দ্রিক স্বার্থটাকে আগে দেখি, মানে মুখ দিয়ে যাই বলি না কেন, ভিতরে ভিতরে ওইটাকে আগে দেখি, ক্ষতিগ্রস্ত আমরা সবাই হব। ধরেন আওয়ামী লীগ তাদের জায়গা থেকে, শেখ হাসিনা তার একটা ধরেন ফ্যাসিস্ট একটা এম্পায়ার, সাম্রাজ্য তৈরি করেছে। এটার প্রথমে তারা ভাবতেছিল 2014 সালের পরে যে অল্প কিছু ধরেন 200, 500, 10,000, 20,000 মানুষ সুবিধাভোগী হচ্ছে, প্রচুর শত কোটি, হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। আর আওয়ামী লীগেরই আবার ভোটার সমর্থক কিছু কিছু ছিল যারা বিরক্ত হয়ে যাচ্ছিল এটার উপরে। কিন্তু যখন আওয়ামী লীগ কলাপস করেছে, ওই 1,000 কোটি টাকার যে মালিকটা, সে কি এখান থেকে বাঁচতে পেরেছে? বাঁচতে পারে নাই। কিন্তু সালমান এফ রহমানের মতো যে একটা ব্যাংক থেকে 40,000 কোটি টাকা লুটপাট করেছে, সে কি বাঁচতে পেরেছে? পারে নাই। তো দিন শেষে আমরা এখন যারা আছি, আমরা তো জুলাইয়ের পক্ষে একসাথে রাজপথে ছিলাম। যদি আমরা দিন শেষে যেই বিষয়গুলো বলছি, ধরেন আজকে জনাব সালাউদ্দিন আহমেদ যেটা বলেছেন, যারা অপরাধী, যারা গণহত্যাকারী, তাদের বিচার হবে, তাদের রাজনীতি করার অধিকার থাকতে পারে না, কথা বলেছেন, আমরা এটাকে সাধুবাদ জানিয়েছি। এখন এগুলো বাস্তবায়ন করতে হবে। একইভাবে ধরেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেই ধরনের কথা বলছেন, দুর্নীতি রাখবে না, স্বজনপ্রীতি রাখবে না, ক্ষমতার অপব্যবহার কাউকে করতে দিবে না, দলীয় হলেও ব্যবস্থা নিবে, কথাগুলো শুনতে ভালো লাগছে, আমরাও এগুলো সমর্থন করি, কিন্তু এগুলো কাজে বাস্তবায়ন লাগবে। যদি এটা হয় তাহলে ওই জুলাইও সবার হবে, জুলাইকে সবাই আকাঙ্ক্ষা হিসেবে ধারণও করবে, দিন শেষে আমরা সবাই মিলে ভালোও থাকবো। মানে আপনার কথা অনেকটা এরকম যে আসলে দিন শেষে আমরা ঠিকই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা নিয়ে মাঠে ছিল সবাই, কিন্তু যখন ক্ষমতার পালাবদল হলো তখন নিজ নিজ জায়গায় ক্ষমতাকেই আসলে তারা আগে নিয়ে আসলো, সাধারণ মানুষের কথা আসলে সেখানে পিছিয়ে গেল। আবুল কালাম আজাদ মজুমদার, আশা করি আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, দেখতে পাবো আমরা কিছুক্ষণের মধ্যেই তাকে, শুনতেও পাচ্ছেন নিশ্চয়ই আমাকে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। একেবারে শেষ সময়ে বিরতি নিতেই হবে। ছোট করে যদি আপনার কাছ থেকে জুলাইয়ের সম্পর্কে একটু জানতেই চাই, যে আপনি জুলাইকে 2 বছর পর আপনার অনুভূতির কথাটা যদি বলেন। ধন্যবাদ আপনাকে। জুলাইয়ের সম্পর্কে ইতিমধ্যে দুজন বক্তা কথা বলেছেন। একটা জিনিস হচ্ছে যে জুলাইয়ের যে মূল স্পিরিট, সেটা হচ্ছে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষাটা তো আপনার এখনো সবার আছে, মানুষ পরিবর্তনটা দেখতে চায়।
এখন পরিবর্তনটা কিভাবে হবে সেটা নিয়ে হয়তো মতভিন্নতা আছে। এক একজন এক একভাবে পরিবর্তনটা চায়, এক এক রাজনৈতিক দল এক একভাবে চায়। এবং একটা গণতান্ত্রিক পরিবেশে এটা খুবই স্বাভাবিক জিনিস যে আপনার সবাই তার মতো করে পরিবর্তনটা বা তার কর্মসূচি বাস্তবায়ন করবে। সেখানে যারা তার রাজনৈতিক পরিপক্ষ আছে তারা তাদের ভিন্ন মত প্রকাশের সুযোগটা পাবে। আমাদের জুলাইয়ের আগে কিন্তু সেটা ছিল না। জুলাইয়ের আগে সেই সময়কার শাসক গোষ্ঠী তাদের সিদ্ধান্ত সাধারণ মানুষের উপর চাপিয়ে দিত। আমরা মনে করি যে দেশে একটা গণতান্ত্রিক পরিবর্তন হয়েছে, একটা নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে। তারা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এটাকে ধারণ করে তারা পরিবর্তনের যে অঙ্গীকারগুলো করেছে সেই অঙ্গীকারগুলো তারা বাস্তবায়ন করবে। বাস্তবায়ন করতে গিয়ে যদি তাদের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে আমাদের যারা এই মুহূর্তে বিরোধী দল হিসেবে আমাদের মহান জাতীয় সংসদে রয়েছে তারা সরকারের সেই ভুল ত্রুটিগুলো নিয়ে আলোচনা করবে, তাদের সাথে কথা বলবে এবং সেই স্পেসটা তাদেরকে দিতে হবে। যদি তাদেরকে সেই স্পেসটা না দেওয়া হয়, তো যদি কোনো কিছু নতুন করে বা সরকারি দল এককভাবে কোনো কিছু চাপিয়ে দেয় তাহলে হয়তো আমরা মনে করি যে জুলাইয়ের আকাঙ্ক্ষা থেকে একটু বিচ্যুতি ঘটবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই স্পেসটা থাকে অ্যাভেলেবেল, আমাদের যারা বিরোধী দল আছে বা সাধারণ মানুষেরও মতামত বিভিন্ন ক্ষেত্রে না হয়, বিভিন্ন মেকানিজম আছে, সেই মেকানিজমের মাধ্যমে যদি কোনো পরিবর্তনের ক্ষেত্রে, বিশেষ করে সাংবিধানিক যে সংস্কার বা রাজনৈতিক যে পরিবর্তন, এগুলোর ক্ষেত্রে যদি সাধারণ মানুষের মতামত নেওয়া হয় এবং মতামতকে গুরুত্ব দেওয়া হয় তাহলে আমি মনে করি যে জুলাইয়ের যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নের পথে বাংলাদেশ এখনো অন ট্র্যাকেই আছে। সার্জিস আলম, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটি যদি একটু ধরি, সেটি হচ্ছে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এ কথা তিনি বলেছেন। কিন্তু আপনার কাছে কি মনে হয় সেক্ষেত্রে সরকারের বর্তমান অবস্থাটা কি যতটা কঠোর বা কঠিন শোনা যাচ্ছে কথাটি সেরকম কি? না, এটাই মানে সেরকম না দেখেই তো আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনে আমরা খুব খুশি হয়ে গেছি আসলে, যে এরকম কথা তো অন্তত আমরা তাদের জায়গা থেকে শুনতে পেলাম। উনি খুব স্পষ্ট কয়েকটা লাইন বলেছেন। প্রথমত তিনি বলেছেন যে এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণহত্যাকারী আওয়ামী লীগের রাজনৈতিকভাবে পতন হয়েছে, তাদের দাফন হয়েছে দিল্লিতে, এবং স্পষ্টভাবে বলেছেন দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা সম্ভব। এই তিনটার যদি শুধু বাস্তবায়ন তারা করেন, বিচারের জায়গা থেকে এই সরকারের প্রতি আমরা সবাই সন্তুষ্ট থাকবো। আমরা বলতে এনসিপিও বুঝাচ্ছি না, যারা এই জুলাই অভ্যুত্থানে ছিল। কারণটা হচ্ছে বাংলাদেশে এই বিচারহীনতার সংস্কৃতিটার কারণেই একটার পর একটা অপরাধ দিনে দিনে বাড়তেছে এবং একটার পর একটা গুম খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে এই যে ধর্ষণ, শিশু হত্যা, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি। যেই ধারাবাহিকতাটা সেই ৭১-এর পর থেকে শুরু করে এই ২৪ পর্যন্ত এসেছে, বিএনপি মাত্র ক্ষমতা এসেছে ৪ মাস হয়েছে, সেই ধারাবাহিকতাকে তারা যদি আটকাতে চায়, এটাই পরিবর্তন, এটাই সংস্কার, এটাই আমাদের কাঙ্ক্ষিত জুলাইয়ের চাওয়া। সেই জায়গা থেকে তাহলে তাদের ওই ধারা থেকে বের হতে হবে, এই বিচারিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে হবে। এখন আওয়ামী লীগ ক্ষমতা আসার সাথে সাথে ২০০৯ সালে নিজেদের বানানো স্ক্রিপ্টে টোটালি পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের মধ্য দিয়ে পিলখানায় তারা বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, যেখানে প্রায় ৭৪ জন অফিসার সহ বিভিন্ন জনকে তারা সেখানে হত্যা করলো। এর পরবর্তীতে আমরা দেখলাম যে শাপলায় ১৩ সালে তারা আরেকটি গণহত্যা করলো, যেখানে রাতের আধারে নৃশংসভাবে যারা আলেম ছিল দেশের তাদেরকে সকল বিদ্যুতের লাইন অফ করে দিয়ে গুলি চালিয়ে বর্বরভাবে শতাধিক আলেমকে তারা সেখানে হত্যা করলো। মোদি বিরোধী আন্দোলনে একটা গণতান্ত্রিক দেশে অন্য দলের মতের মানুষ বিরোধিতা জানাতেই পারে, সেখানে বিরোধিতার জায়গায় সে মোদি বিরোধী আন্দোলনে প্রায় ২০ জনকে হত্যা করা হলো। এবং সর্বশেষ এই জুলাই অভ্যুত্থানে আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে রাজপথে নেমেছিলাম, আপা বলল কোটা সংস্কারের দাবি। আজকে ৪ তারিখ, আমরা ৪ জুলাই আছি। আজকের দিনেও ৪ তারিখে ওই ১৮ সালের যে পরিপত্র, এটা পুনর্বহাল করার একটা রায় ছিল কোর্ট থেকে, কিন্তু সেটা স্টে করে দেওয়া হয়। আমরা ভেবেছিলাম আমাদের আন্দোলনটা ৪ জুলাই হয়তো শেষ হয়ে যাবে। আমরা বিজয় মিছিলেরও আমাদের মাথায় একটা চিন্তা ছিল যদি সেদিন হয়ে যেত রায়টা, কিন্তু রায়টা তো হলো না। ৪ জুলাই কিন্তু পরিস্থিতি ওই পর্যন্তই। রায় যখন হলো না, আমরা দেখলাম যে এখানে আবার বিচার বিভাগকে ব্যবহার করা শুরু হচ্ছে। এখানে আবার বিচারের নামে, বিভিন্ন রায়ের নামে ক্ষমতার অপব্যবহার এবং রাজনৈতিক টালবাহানা শুরু হচ্ছে। সেটাকে ১০ তারিখে নেওয়া হলো, ১০ জুলাই পর্যন্ত গেল, সেখানে এটাকে আবার ১ মাস পিছানো হলো। হাইকোর্ট থেকে বললো যে 1 মাস পরে যাচাই বাছাই করে এটা আবার দিবে। তো আমরা যখন দেখলাম যে দিন শেষে এই বিচার বিভাগ তো স্বাধীন নয় এবং এই বিচার বিভাগকে
অপব্যবহার করে এই বাংলাদেশে বিগত সময়ে অসংখ্য নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে আসলে। তাহলে ওই টালবাহানার মধ্য দিয়ে আমাদের আন্দোলনের মোমেন্টামটাকে নষ্ট করে দেওয়া হবে, আমরা ঘরে ফিরে যাব। এর পরবর্তীতে আর একত্রিত হয়ে আন্দোলন করা এত সহজ না, একটা আন্দোলন গড়ে তোলা। আমরা এই একটা যৌক্তিক দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। 15 জুলাই আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তাদের সন্ত্রাসী ক্যাডারদেরকে ভাড়া করে এনে আমার বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনদের উপরে নির্মম নৃশংসভাবে আক্রমণ চালিয়েছে এবং আমাদের বোনেরা সবাই রক্তাক্ত হয়েছিল। যেই ছবিগুলো আপনারা হয়তো আজও যদি চোখ বন্ধ করে দেখতে পাবেন যে আমাদের বোনেরা কিভাবে রক্তাক্ত হয়েছিল। তাদেরকে মানে টার্গেট করে এভাবে লাঠিচার্জ করা হলো। 17 তারিখ আমাদের ক্যাম্পাস ছাড়া করা হলো এবং ক্যাম্পাস ছাড়া করার জন্য দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যা দেখেছি, টিয়ার শেল, একদম সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে বুলেট, এমন কিছু নাই যে তারা ছুঁড়ে নেয়। ক্যাম্পাস ছাড়া করা হলো। এই 16 তারিখে 16 জুলাই আমরা দেখলাম আমাদের ভাই আবু সাইদ নিরস্ত্র 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে, তাকে গুলি করে হত্যা করা হলো। এবং একই দিনে যখন 6 জন হত্যা করা হয় তখন আমরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছি যে রক্ত মারিয়ে আর সংলাপ হবে না, কোনো সুযোগ নেই। এবং আপনি দেখেন আমাদেরকে যেদিন ক্যাম্পাস ছাড়া করা হলো সেদিন এই ভাইদের এই রক্তাক্ত নৃশংস অবস্থা দেখে 18 জুলাই আমরা এটা কল্পনাও করিনি। আমি 18 জুলাই থেকে অভ্যুত্থানে ওটাকে দ্বিতীয় অধ্যায় বলি, যেটা নেতৃত্ব দিয়েছে আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা, স্কুল কলেজ মাদ্রাসার ভাই বোনেরা। তারা একদিনে সেদিন সরকারি হিসাব মতে 60 জনকে হত্যা করা হয়েছে, কিন্তু আমরা যখন এখন জুলাইয়ের শহীদের তালিকা দেখি ওই 18, 19, 20 জুলাইয়ে 3 দিনে 500 জনের অধিককে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। তাহলে এর পরবর্তীতে এটা তো আর কোনো ওই কোটার আন্দোলনে থাকে না, এটা এক দফার আন্দোলনে আমাদের চলে গিয়েছিল। তো এই যে সামগ্রিক যে আমাদের পুরো প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াতে আসলে যারা গণহত্যাকারী, যারা নির্দেশদাতা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য এই কাজটা করেছে। এবং আমরা এখন দেখছি যে এই গণহত্যাকারীর আশ্রয় হয়েছে ভারতে। ভারত এত বড় গণহত্যাকারীদের আশ্রয় দিয়েছে, তার মানে তারাই আসলে তাদের আশ্রয়, তাদের শেল্টারেই তারা এই কাজগুলো করেছিল। তাহলে সেই গণহত্যাকারীদের যদি বিচার বিএনপি এসে এখন নিশ্চিত না করে, তাহলে তো এটা বিএনপির সবচেয়ে বড় একটা রাজনৈতিক ব্যর্থতা। এবং এই পলিটিক্যাল ফেইলিওর কোনোদিন কথা দিয়ে অন্য কোনোভাবে ওভারকাম করার সুযোগ নেই। তো আমরা আশা করতেছি আসলে, যদিও এখন পর্যন্ত কাজে এটা দেখি না, আমি একটু ব্যাখ্যামূলক বলে ফেললাম। মাঠ পর্যায়ে যেটা হয়, এই নির্বাচনের পরিপ্রেক্ষিতে বিএনপির সাথে আওয়ামী লীগের একটা লোকালি, আমি সেন্ট্রালি হয়েছে এটা বলবো না, লোকালি একটা কথাবার্তা, কমিটমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং ছিল। এবং আমার জেলায় পঞ্চগড় 1 আসনে আওয়ামী লীগের যে এমপি ছিল অভ্যুত্থানের আগে, সেই এমপি এই ঈদের সময় বাড়িতে গিয়ে 3 দিন থেকে এসেছে। প্রশাসন এটার খবর তখন জানায় নাই, প্রশাসন গ্রেফতার করে নাই, এবং আমার বিএনপির এমপি বা দলীয়ভাবে তাদের থেকে কোনো ধরনের ব্যবস্থা তো আমি শুনিই নাই, প্রতিবাদ তো শুনিই নাই। বরং বিএনপির স্থানীয় কিছু নেতৃবৃন্দ তার সাথে দেখা করেছে এই কারণে সামনে স্থানীয় নির্বাচনে তার সহযোগিতা লাগবে, কিছু ভোট বেশি পেয়ে সেজন্য জিততে পারে। এই আপনার যে এই উদাহরণের মাধ্যমে কি আসলে খুব ভরসা কি রাখা যায় যে আওয়ামী লীগের বিচার করবে বিএনপি? না, এক্স্যাক্টলি আমি ওই কথাটাই বলছি যে আমরা কথা এরকম শুনছি যেটা আশাব্যঞ্জক, কিন্তু মাঠ পর্যায়ে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ধীরে ধীরে আপনি খোঁজ নেন মাঠ পর্যায়ে, এটা আমি পলিটিক্যালি আমি বিরোধী দলের একজন দেখে আমি এটা বলছি এমন না, আপনি মাঠ পর্যায়ে খোঁজ দেন, আপনি দেখবেন কিছু কিছু এরকম অনেক জায়গা রয়েছে যেখানে ধরেন জুলাইয়ের মামলার সাথে সম্পৃক্ত নাম আছে, ইউনিয়ন, উপজেলা, জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল, তারা এখন এলাকায় বসবাস করছে, তারা এখন খুব আরামসে চলাফেরা করছে, প্রশাসনকে ধরেন ওইখান থেকে বলে দেয়া আছে যে তাকে ডিস্টার্ব করবে না, মানে এই ধরনের একটা ইন্টারনাল ব্যাকডোর নেগোসিয়েশন আছে। সো ওইটা আমাদের আশঙ্কার জায়গা যে এটা করবে কি করবে না। আবার 2-1টা জায়গা আমরা দেখি মাঝে মাঝে যেখানে হচ্ছে বিচারিক প্রক্রিয়া রায়গুলো হচ্ছে, কিন্তু ওই রায়ে যখন আমরা হাসানুল হক ইনুর রায় দেখি মাত্র 10 বছর, যিনি জুলাইয়ে রানিং টাইমে আমাদেরকে সন্ত্রাসী বলে অভিহিত করেছে, এগুলোকে সন্ত্রাসী কার্যক্রম বলেছে, জঙ্গি গোষ্ঠীর আস্ফালন বলেছে জুলাইয়ের সময়ে, এবং সর্বশেষ আগস্টে তিনি প্রেস ব্রিফিং করেছেন। যারা শেখ হাসিনার বিভিন্ন যে অন্য রাজনৈতিক দলগুলো আছে তাদের মুখপাত্র হিসেবে তারা প্রেস ব্রিফিং করেছেন, ওইখানে তিনি ছিলেন। সেই মানুষকে মাত্র শাস্তি দেওয়া হয়েছে 10 বছর। তখন আমরা এই বিষয়টাতে মানে আমাদের সন্দেহ তৈরি হয়, যখন দেখি দীপু মন্ডির জামিন হয়ে যায় অনেকগুলো মামলায়, তখন সন্দেহ তৈরি হয়। এবং আপনি দেখবেন ওই আইনমন্ত্রী আনিসুল হক থেকে শুরু করে আরো বেশ কিছু, তারা যখন যায় কোর্টে, তাদের যে হাসি মুখ, তাদের যে কথাবার্তা, এবং সর্বশেষ এখন জুলাইয়ে
জুলাই শব্দটা, এই জুলাইয়ের জন্য বিএনপি আজকে ক্ষমতায়, তারেক রহমান দেশে, বেগম খালেদা জিয়ার সম্মানজনক একটা বিদায় হয়েছে, জুলাইয়ের জন্য নতুন করে বিএনপি রাজনীতিতে ফিরে এসেছে। সত্যি তো এটাই যে পরপর 3টা নির্বাচনে বিএনপিকে রাজনৈতিকভাবে শেষ করে দেওয়ার একটা ষড়যন্ত্র ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে, এবং অনেকটা তারা সফল হয়েছিল। 24 নির্বাচনের পরে মানুষ ভাবে নাই যে আবার বিএনপি কোনোদিন ব্যাক করতে পারবে শক্তিশালী ভাবে। তাহলে বিএনপিও তো ফিরে এসেছে এই নির্বাচনের মধ্য দিয়ে, এই জুলাইয়ের মধ্য দিয়ে। সেই জুলাইকে কিছু, মানে আমি আসলে গালি শব্দটা ব্যবহার করতেছি না, এটা খারাপ দেখায়, আমরা যখন ফ্রেন্ড সার্কেলে থাকি আমরা ব্যবহার করে ফেলি আর কি। কিছু তথাকথিত সো কল্ড বুলশিট সাংস্কৃতিক কর্মী আছে, কিছু মানে সোশ্যাল মিডিয়ার কিছু ফেস আছে আর কি, তারা এমন শব্দ ব্যবহার করে যেই শব্দটা ব্যবহার করার পরেও তার বিরুদ্ধে যখন সরকার প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না, তখন আমরা মানে সন্দিহান হয়ে যাই যে এই সরকার কি শুধু জুলাইটা ব্যবহার করতেছে নাকি এই সরকার আসলে জুলাইটা ধারণ করে। আমরা এই প্রশ্নের উত্তর চাই আপনার কাছে হেলেন জেরিন খান, আপনারা ব্যবহার করছেন না ধারণ করছেন? হয়েছে কি, সারজিৎরা হলো এই প্রজন্ম, ওদের আগের প্রজন্ম হলো আমরা। আমিও কিন্তু ছাত্র রাজনীতি, আমিও কিন্তু 90-এর আন্দোলন অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করেছি। আমরা প্রথমে ওর প্রথম এসে যে বক্তব্যটা দিয়ে মানে সে শুরু করেছিল, সেখানে বলেছে 53 বছরে মানে বাংলাদেশে শুধুমাত্র ব্যক্তি স্বার্থের রাজনীতি হয়েছে। আমি এটা একটা ঘৃণা ভরে মানে কি বলবো, নিন্দা জানাই। এই দেশে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম হয়েছে। এদেশে তিনি সেনাপ্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, এবং তিনি কিন্তু জোর করে যে ক্ষমতা নিয়েছেন তা না, সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে তাকে নিয়ে আসা হয়েছে। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 3 বছরের যে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন সেটা বাংলাদেশের ইতিহাসে একটা স্বর্ণযুগ। এবং তিনি যে কতটা নিঃস্বার্থ রাজনীতি করেছেন, এটা তো এই জাতি যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন এই জাতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করবে। কারণ তিনি যখন শাহাদাত বরণ করেন, শহীদ হন, তখন তিনি তার স্ত্রী, তার সন্তানদের জন্য 1 টাকা তিনি ব্যাংকে রাখেন নাই, এবং 1 তোলা জায়গা তিনি রেখে যান নাই, তার স্ত্রী সন্তানরা থাকবে। এরকম একজন রাষ্ট্রপ্রধান বাংলাদেশে জন্ম নিয়েছে, এটা তো সার্জিৎরা পায় নাই, আমরা পেয়েছি। সেই কারণে আমরা কিন্তু অনেক হোপফুল। ওরা শুধু এই 17 বছর, এই প্রজন্ম যারা, তারা এই 17 বছরের দুঃশাসন দেখেছে, 17 বছরের ফ্যাসিজম দেখেছে। ওরা আরেকটা পর্ব যে বাংলাদেশে ছিল, যেটা যে অসাধারণ, যেটা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেখেন, উনি কিন্তু 3বারের প্রধানমন্ত্রী, অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটা ভালো গাড়ি ছিল না। তিনি কিন্তু সেই প্রাইম মিনিস্টার হিসেবে একটা গাড়ি, এবং সেই পুরানো গাড়ি দিয়ে তিনি কিন্তু শেষ পর্যন্ত ওই গাড়িটা করেছেন। তার কিন্তু একটা জায়গা না, মানে তার কিন্তু কোনো একটা জায়গা ছিল না। সেই ইসে থেকে মানে ভাড়া বাসায় কিন্তু তিনি থাকতেন। আমাদের মহাসচিব দেখেন, তিনি কিন্তু ভাড়া বাসায়, এই যে একদম লাস্ট মন্ত্রী হওয়ার পরে তিনি যে হেয়ার রোডে গিয়েছেন, তার পূর্ব পর্যন্ত ভাড়া বাসায় থেকেছেন। আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, তিনি এখনও ভাড়া বাসায় থাকেন। আমরা কিন্তু সততার রাজনীতি দেখে রাজনীতিতে এসছি, এবং সেই রাজনীতি কিন্তু আমাদের জাতীয়তাবাদী দলে এখনো বিদ্যমান। ওরা কিন্তু সেটা দেখে নাই। ওরা শুধু শেখ হাসিনার ওই হাজার কোটি টাকা বিদেশে পাচার দেখেছে। ওরা ওই নেতা দেখেছে যারা রাতারাতি দেখা গিয়েছে যে 1 বছরের মধ্যে শত কোটি টাকার মালিক হয়েছে। এই রাজনীতি তো আমরা দেখি নাই। আমরা কিন্তু সততার রাজনীতি দেখেছি। দেখেন, আমি কিন্তু 40 বছর যাবৎ রাজনীতি করি। 40 বছর আমি 40 পয়সা ইনকাম করি নাই। আমার জীবনের এই প্রথম ইনকাম হলো, এবারে আমি পার্লামেন্ট মেম্বার যখন হলাম, এই প্রথম আমি কিন্তু টাকা ইনকাম করলাম। এর আগে কিন্তু 40 সারা জীবন কিন্তু আমি আমার পরিবারের অর্থ দিয়ে আমি কিন্তু রাজনীতি করেছি। এবং আমি না, আমার দলের এরকম অসংখ্য, আমি বলতে পারি শত না, হাজার নেতা আছে যারা কিন্তু পরিবারের অর্থ দিয়ে রাজনীতি করে। আমরা কিন্তু রাজনীতি মানে মনে করি স্যাক্রিফাইস। এটা আমি পেয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে, এটা পেয়েছি আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে। এখন কিন্তু এই জাতি দেখছে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান কিভাবে তিনি প্রতিটা সময় একটা এক্সাম্পল সৃষ্টি করছেন। তিনি প্রাইম মিনিস্টার হিসেবে কোনো সুবিধা নিচ্ছেন না, তিনি গাড়ির সুযোগ নিচ্ছেন না, তিনি ড্রাইভারের সুযোগ নিচ্ছেন না, তিনি তেলের সুযোগ নিচ্ছেন না, তিনি বাড়ির সুযোগ নিচ্ছেন না। এত বড় এক্সাম্পল আসার পরও সার্জিৎরা যখন বলে যে আমরা কিভাবে তাদের উপরে ভরসা করার কথা না, কারণ ওরা তো আমাদেরকে ওইভাবে পায় নাই, আমাদের দেখে নাই, আমরা যে কীভাবেই করেছি। দেখলে হয়তো বা বলতে পারতো, হ্যাঁ ওরা বলতে পারে যে আপনাদের সময় তো হয়ে
হয়েছে, মানে ধরেন কেয়ারটেকার নিয়ে অনেক আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে। আমরা দেখেন এখন আমরা বলতে চাই আমাদের বিপক্ষ যদি দল যারা আছে, যদি আওয়ামী লীগ না থাকতো, এখন আমরা আশা করি ওদের যে এখন বর্তমান যে অ্যাক্টিভিটিস বর্তমানে যেটা আমরা পার্লামেন্টে দেখতে পাচ্ছি, কিংবা জামাতে ইসলামেরও পার্লামেন্টে যেটা দেখতে পাচ্ছি, পার্লামেন্টে কিন্তু আবার পার্লামেন্ট থেকে যখন বের হয় তারা আবার দেখি যে একটা সেই 17 বছরে আওয়ামী লীগের ফ্যাসিজম যেরকম ভূমিকা পালন করে ওরকম তারা কথাবার্তা বলতে চায়। কিন্তু তারপরেও আমরা আশা রাখি যে বিরোধী পক্ষ যদি কনস্ট্রাকটিভ যুক্তিসঙ্গত সমালোচনা করে, প্রেশার দেয়, প্রেশারে রাখে, কারণ সরকারে যারা থাকে তাদের ভুলভ্রান্তি হয়, আমি অস্বীকার করি না। আর আমি প্রথমেই কিন্তু স্টার্ট করেছি, বাংলাদেশ নামক রাষ্ট্রটি কিন্তু ছোট, কিন্তু এখানে জনসংখ্যা অনেক এবং আমাদের অসংখ্য সমস্যা আছে। এবং এই সমস্যা সবার আগে হলো যে আমাদের দেশ একটা দারিদ্র্যপূর্ণ একটা দেশ, এবং এই দেশের যেহেতু এই 17 বছরে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, আমরা অর্থনৈতিকভাবে এই দেখলাম যে আমাদের যেটা হয়েছে যে বৈদেশিক মুদ্রার এবার কিন্তু রেকর্ড পরিমাণ হয়েছে। তো এইগুলো কিন্তু আমাদের আশাবাদী, এবং আমি বিশ্বাস করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এবং আমাদের পাশাপাশি যদি ওদের মতো কিংবা জামাতে ইসলামের এখন যে কনস্ট্রাকটিভ ভূমিকা এটা যদি চলতে থাকে, ইনশাল্লাহ এই বাংলাদেশ আমরা সত্যিকার অর্থেই যেটা এই জাতি প্রত্যাশা করে সেটা কিন্তু জাতীয়তাবাদী দল, এই বিরোধী দলকে নিয়ে আমরা বিরোধী দল বারবারই বলে আপনারা আগের সেই ফ্যাসিস্টদের মতোই দলীয়করণ করেছেন, সংস্কার আপনারা করছেন না। আমি একটা কথা বলি, দলীয়করণের ব্যাপারে আমি যদি এখানে এক্সাম্পল নিয়ে আসি, দেখেন দলীয়করণ কিন্তু আমাদের পৃথিবীতে যদি বলেন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা কোনটা বলি, আমেরিকা বলি, ইংল্যান্ড বলি, কিংবা ভারতকেও কখনো কখনো, কিন্তু ভারতকে তো এখন আর ওইভাবে নিয়ে আসা যায় না। বিশেষ করে আমি ইউরোপ কান্ট্রি বলতে পারেন, কিংবা আমেরিকাকেই আমরা সবচেয়ে বেশি করি। সে আমেরিকায় দেখেন যখন রিপাবলিকানরা আসে ক্ষমতায় তখন কিন্তু একেবারে 3 মাসের মধ্যে পুরো সেট তারা কিন্তু চেঞ্জ করে ফেলে, টোটাল প্রশাসনটাই কিন্তু রিপাবলিকান হয়ে যায়। এর মানে এই না যে এইটাকে আপনি দলীয়করণ বলতে পারেন, বরং আপনি মনে করতে পারেন, আমি বলবো যদি বিএনপি যদি সুযোগ থাকতো, বিএনপি যদি এই ধরনের কিছু করতে পারতো, সেটা করা সম্ভব হচ্ছে না। কারণ ফ্যাসিস্টদের 17 বছর তারা যেই নিয়োগ দিয়েছে, দেখেন আমি কিন্তু আজকেই আমি মাদারীপুর থেকে আসলাম, আমি ওই যে খবর নিচ্ছিলাম যে ইন্টারমিডিয়েট পরীক্ষা হচ্ছে, তো আমি বললাম যে কি অবস্থা, কোন মানে পরীক্ষার ইয়েটা কেমন চলছে, কারণ আমি একটা কলেজের সভাপতি। তো বললো যে দেখো সবই কি ঠিক আছে, কিন্তু প্রশাসন তো কাজ ওয়ার্ক করছে না। তো আপনি তো জানেন যে এই 17 বছরের প্রশাসনটা এমনভাবে ওরা সাজিয়েছিল, সবচেয়ে বেশি সময় গুরুত্ব এবং সবচেয়ে বেশি দিয়েছিল যে টোটাল প্রশাসনটা ওরা অ্যাবসুলেট করেছিল। এখন ওই প্রশাসন দিয়েই তো আপনার চলতে হচ্ছে, ওদেরা কিন্তু ঠিকভাবে কাজ করছে না। সেই ক্ষেত্রে বিএনপি কাজের সুবিধার্থে যদি ধরেন এই যে জেলা প্রশাসক নিয়ে হয়তো কিছুক্ষণ পর ও কথা বলবে, দেখেন জেলা প্রশাসক যদি আমরা নির্বাচনে যাই তাহলে তো এখনো পর্যন্ত আমরা ডিসেম্বরের আগে কিন্তু যেতে পারবো না। তো এই কয়টা দিন কিভাবে চলবে? এই কয়টা দিন একটা দিন কি এই জনগণ আমাদেরকে ছাড় দিবে না? কারণ তারা তো চায় যে তারা ভোটের মাধ্যমে একটা দল ক্ষমতায় পাঠিয়েছে, তারা তাদের সবচেয়ে বেশি তারা শান্তিপূর্ণভাবে চলতে পারে, নিরাপত্তার সহিত চলতে পারে, সেটাই কিন্তু এই সরকারের কাছে তাদের কামনা। তো সেইটা যদি করতে হয় এই সময়টা কিভাবে চলবে? এই সময়টা চালানোর জন্য টেম্পোরারি বেসিসে আপনি মনে করেন যে জেলা প্রশাসক দিয়েছে কিংবা অন্য জায়গায় যে নিয়োগগুলো দিয়েছে, তা আমি মনে করি এই জায়গায় যেমন কেয়ারটেকার অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেটা হয়েছিল, আপনার ঢাকা মহানগর উত্তরের যে প্রশাসক দেওয়া হয়েছিল তাকে নিয়ে যেই ধরনের মানে ক্রিটিসিজম ছিল যে অর্থের বিনিময়ে, এবং তাকে বলা হয়েছিল কোনো একটা উগ্র মানে সংগঠনের সাথে তার সম্পৃক্ততা আছে, তারপরে একজন উপদেষ্টা অর্থের বিনিময়ে তাকে নিয়োগ দেওয়া হয়েছে, এই ধরনের ইয়া ছিল। কিন্তু আপনি দেখেন আমাদের ঢাকা মহানগর উত্তরে যাকে জেলা প্রশাসক দিয়েছে কিংবা দক্ষিণে যাকে জেলা প্রশাসক দিয়েছে, এই ধরনের কোনো কথা আসবে না। হয়তো বলতে পারেন যে দলীয়করণ করা হয়েছে, কিন্তু তারা তো এই 17 বছর না, আমি জানি মিল্টন এবং সালাম
সালাম ভাই, সালাম ভাই তো 50 বছরের উপরে সে রাজনীতি করে, মিল্টনও প্রায় 40 বছরের মতো, কারণ আমার সমসাময়িক 40 বছরের মতো রাজনীতি করে। তো ও এবং দলের সাথে খুবই কমিটেড, জনগণের সাথে কমিটেড। তো তাদের কাছ থেকে কিন্তু জনগণ একটা ভালো ডেলিভারি পাবে, সেই কারণেই এই টেম্পোরারিতে তাদের দেওয়া হয়েছে। এখানে আমি তো কোনো অন্যায় দেখি না। অন্যায় দেখতাম যদি অর্থের বিনিময়ে এই ধরনের কোনো নিয়োগ দেওয়া হতো, সেটাই দেখতাম। কাজেই আপনারা, আমি বলবো যে এই জাতীয়তাবাদী দল, বিশেষ করে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর উপরে আপনারা আস্থা রাখেন, কারণ ইতিমধ্যে আপনি দেখেছেন যে সে কিন্তু কি করেছে, ক্ষমতায় আসার পূর্বেই কিন্তু বিরোধী দলের বাসায় গিয়েছে, ওদের সংগঠনের আমরা কিছু রাজনৈতিক পরিবর্তন, ধারার পরিবর্তন দেখেছি, কিন্তু তো সেই জায়গায় বিরোধী দল যদি আমরা হয় কি, ধরেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক চেষ্টা করেছেন, অনেক এখন কিন্তু এই জাতি বুঝতে পারছে যে কত বড় মাপের একজন নেত্রী ছিল, কিন্তু তাকেও কিন্তু অসংখ্য সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। কেন হয়েছে? আমাদের বিরোধী পক্ষ সবসময় কিন্তু একটা কনস্পিরেসি থিওরি কিংবা একটা প্রোপাগান্ডা চালিয়েছে, সেই কারণে এগুলো কিন্তু আমাদের ফেস করতে হয়েছে। তবে আমি প্রত্যাশা রাখি এই তো নতুন প্রজন্ম এবং যারা বিরোধী দল হিসাবে এসছে, কারণ দীর্ঘদিন তারাও তো অনেক সাফার করেছে, সাফার করার কারণে তারা নিশ্চয়ই এমন কোনো পদক্ষেপ নিবে না যাতে আবার আমরা মানে ভিন্ন খাতে যাই, আবার আমরা একটা ঝামেলার মধ্যে পড়ে যাই। আচ্ছা, আপা হচ্ছে অনেকগুলো কথা বলেছেন। প্রথমত আমি যে বলেছি প্রায় 53 বছর, মানে 71 থেকে 2024 পর্যন্ত বলেছি, এই টাইমটাতে আসলে অধিকাংশ ক্ষেত্রে এটাই হয়েছে, ব্যক্তি, গোষ্ঠী, দলের স্বার্থ প্রাধান্য কেন্দ্রিক রাজনীতিটা হয়েছে। ওইখানে আপা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বলেছেন, বেগম খালেদা জিয়ার কথা বলেছেন। হ্যাঁ, আমরা এই বিষয়ে আসলে এগ্রি করি। ব্যক্তি হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি তার জায়গা থেকে যেগুলো আপা বললেন, আসলে যে কোনো জায়গা রেখে যাননি, ব্যাংকে টাকা রেখে যাননি, বা এই ধরনের দুর্নীতির কোনো অভিযোগ পাওয়া যায়নি। এই জন্য আজকে পর্যন্ত দাঁড়িয়ে ধরেন বিরোধী দলে যারা আছেন তাদের ওই রেসপেক্টটা তার প্রতি আছে, এবং ওই জন্যই যখন তার মুক্তিযোদ্ধার খেতাবটা বাতিল করতে চেয়েছিল আওয়ামী লীগ, এটার জন্য পুরো দস্তুর প্রস্তুতিও নিয়ে নিয়েছিল, সাধারণ মানুষের একটা প্রতিবাদের মুখে কিন্তু এটা করতে পারেনি। এই জন্যই যখন বেগম খালেদা জিয়ার একটা জানাজা হয়, এই জানাজায় দল মত নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ ঢাকার রাজপথে নেমে আসে ওই জানাজায় অংশগ্রহণ করার জন্য। কিন্তু দুঃখজনক হলে এটাই সত্য যে আমি এই দুইজন মানুষকে সামনে রেখে, এই দুইজন মানুষকে দিয়ে বাকি পুরো বিএনপির সকল নেতাকর্মীকে আমি তুলনা করতে পারবো না। উনি যেভাবে বললো যে এই জায়গা রেখে যাননি, ব্যাংকে টাকা রেখে যাননি, ভালো একটা গাড়ি ছিল না, এগ্রি করি ওই দুইজনের ক্ষেত্রে। কিন্তু আমি তো এটাও দেখলাম যে আমার বিএনপির একজন ব্যাংক থেকে 18,000 জনগণের 18,000 কোটি টাকা ঋণ খেলাপি বলে এমপির শপথ নিতে পারলো না। আমি তো এরকমই দেখলাম, এখনো সংসদে এরকম আছে কয়েকজন এমপি যারা 4-5 জন মিলে এখন পর্যন্ত প্রায় 1,000 কোটি টাকা ঋণ খেলাপি। তো আমাদের জায়গাটা হচ্ছে কোন জায়গায়? আমরা এখনো দেখছি যে আপা যাদের নাম বললেন তাদের বিষয়ে কিন্তু আমাদের কোনো অভিযোগ দিই না। আমরা কিন্তু রুহুল কবির রিজভীকে নিয়ে কোনো অভিযোগ দিচ্ছি না, মানে তারা আমাদের আরেকটা রাজনৈতিক দল দেখে আমরা তাদের নিয়ে বলবো, ওই প্র্যাকটিস আমরা যেতেই চাই না। আমরা কিন্তু বিএনপির মহাসচিব নিয়ে কথা বলছি না। ওনারা জনাব তারেক রহমানের যে জেস্চারগুলোর কথা ভালো বলছেন, আমরা তো এটা খারাপ বলি না, আমরা তো এটা স্বীকার করি যে ওনার যে হচ্ছে জায়গা থেকে ওনার নিজেকে যেভাবে প্রেজেন্ট করা বা ওনার যে লাইফস্টাইল, এটাকে তো আমরা অ্যাপ্রিসিয়েট করছি। কিন্তু অল্প কয়েকটা জিনিসকে সামনে রেখে আমি ব্যাকডোরের যেই ধরনের কাজগুলো চলছে এগুলো আমি বলবো না, এটা তো হতেই পারে না। এটা যদি আপনারা ভুল করবে, আমি চাই যে ওনাদেরকে এটা বলতে, ওনারা কখনো এই তুলনাটা যখন করবে, আমাদের যৌক্তিক সমালোচনা করতেই পারে, কিন্তু এই তুলনা ওই আওয়ামী লীগের মতো করছে, এটা যেন না হয়। দিন শেষে আমিও কোনোদিন বিএনপির তুলনা আওয়ামী লীগের সাথে করব না। বিএনপিকে দিয়ে আমি জাস্টিফাই করব, তার ভুলগুলো ধরিয়ে দিব, কঠোর সমালোচনা করব, এমনকি প্রয়োজন যদি হয় তারেক রহমানের করব। সবাই খারাপ, তারেক রহমান ভালো, এই পলিসি তো আমরা এই প্রজন্ম যাব না, আমরা তারও সমালোচনা করব। কিন্তু আমরা যখন দেখি আবার নিজের মনে মানে এই জিনিসটা চলে আসছে, কারণ এগুলো তো তারা দেখতেছে, তারাও ফিল করে, এই জন্য উনি বলেই ফেলছেন। আমি আরো বেশি কয়েকটা করে মনে করিয়ে দিই। যেমন আপনি দেখেন বিএনপির এসেই একটা মহলের, আমি কিন্তু সবার কথা বলছি না, কিন্তু ওই মহলটাকে যদি সরকার না আটকাতে পারে এই দায় তো সরকার এড়াতে পারে না। আমরা দেখলাম ইসলামী ব্যাংক মানে দখল করার একটা পায় তারা করা হলো, ব্যর্থ হলো, এখন ওই কমিটিটা বাতিল করলো। তাহলে চেষ্টা কিন্তু করা হয়েছে। আমরা দেখলাম শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একেবারে সবচেয়ে যারা একদম দলীয় শিক্ষক, মানে দেখেন কেউ একটা দল করতে পারে কিন্তু দলীয়র মধ্যে আপনি সবচেয়ে যোগ্যটাকে দেন না, যোগ্যতা অনুযায়ী দেওয়া হয় না। দলীয়র মধ্যে সবচেয়ে বেশি যে আনুগত্যশীল, যতই অযোগ্য হোক, তার সিভি যতই ডাউন হোক না কেন, তাকে দেওয়া হয়। এমনকি আপনি নিজেই স্বীকার করলেন, উনিও একটা স্কুলের না প্রতিষ্ঠানের সভাপতি, বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি
এখন বিএনপির লোকজন। এখন আপাকে নিয়ে আমার আপত্তি নেই, উনি একজন সংসদ সদস্য, ওনার ওই কোয়ালিটি আছে, কিন্তু আমার উপজেলার সবচেয়ে ভালো স্কুলটাতে যে সভাপতি হয়েছে সে তো একটা চাঁদাবাজ, সে তো গরুহাটি থেকে 100 টাকা চাঁদাবাজি করছে, মরিচহাটি থেকে প্রতিদিন 50 টাকা চাঁদাবাজি করে, সে তো আমার পুরো স্কুলটা, আমার উপজেলার জেনারেশনটাকে ধ্বংস করে দিবে, আমি তো তাকে মানতে পারি না। তো আমার সমস্যাটা ওই জায়গায়। আমার সমস্যা হচ্ছে যখন আমি দেখি একটা খেলার যে প্রতিষ্ঠান, বিসিবির মতো একটা প্রতিষ্ঠানেও সবাইকে নাতি পুতি আত্মীয় স্বজন ভাই ব্রাদার ছেলে মেয়ে সবাইকে বসাইতে হয়, আমার তখন খারাপ লাগে। আমরা দেখলাম 8 দিনের মতো হাসপাতাল, যে হাসপাতাল একটা ভুল করেছে, অবশ্যই শাস্তি হওয়া উচিত, বিচারিক প্রক্রিয়ার মধ্যে নেওয়া উচিত, এবং যেই ধরনের তাদেরকে পরবর্তী ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেওয়া উচিত। কিন্তু আপনি হাসপাতালটাই বন্ধ করে দিবেন, এটা তো হচ্ছে আপনি টার্গেট করলেন, দল কেন্দ্রিক টার্গেট করতেছেন প্রতিষ্ঠানকে। এখন ওই প্রতিষ্ঠানের প্রত্যেকদিন আউটডোরে যে 2000 মানুষ চিকিৎসা নেয়, ওই প্রতিষ্ঠানের হাসপাতালে যে মেডিকেল কলেজ, সেখানে যে 500 ইন্টার্ন শিক্ষার্থী আছে, তাদের ভবিষ্যৎ যাচাই না করে যে আপনি সিদ্ধান্ত নিছেন, এটা তো আপনি লোক দেখানো আবেগের বশবর্তী, এবং আপনি আপনার একটা দলকে দুর্বল করার একটা প্রজেক্ট হিসেবে নিছেন। বাংলাদেশে অসংখ্য সরকারি বেসরকারি হাসপাতাল প্রত্যেকদিন একই কাজ হচ্ছে, সেটা আপনি আমলে নিচ্ছেন না। আমাদের জায়গায় সমস্যা কোন জায়গায়? আপনার মাত্র যেটা বললেন, প্রশাসক আপনি বসাইছেন, প্রয়োজন শূন্য, নির্বাচন দিতে 6 মাস লাগবে, আমরা এগ্রি করি, কিন্তু আমার সমস্যা হচ্ছে তখন যখন ওই প্রশাসক পদে বসে থেকে সে মেয়র নির্বাচনের জন্য সে পোস্টারিং করে, সে ওইটাকে অ্যাবিউজ করে, সে ওইটার জন্য পুরো মেয়র নির্বাচনী প্রচারণা যা আছে সেটা চালায়, তখন আমার সমস্যা। আমার সমস্যা কোথায়? প্রত্যেকদিন পেপারে আসছে যে ডিসি নিয়োগ দেওয়া হচ্ছে শুধুমাত্র দলীয় পরিচয় দেখে, অথচ তার বিরুদ্ধে রানিং এখন দুদকে মামলা চলছে, সে অলরেডি দণ্ডপ্রাপ্ত। আবার আমি দেখি যে অন্যতম সৎ একজন ডিসি, যে আওয়ামী লীগের আমি নিপীড়িত ছিল, সিলেটের ডিসি জনাব সারওয়ার আলম, সে শুধুমাত্র একটা জিনিসকে আমি আজকে স্পষ্ট করে বলি, কারণ এই তথ্যগুলো আমরা যখন ঘেটে পেয়েছি, সিলেটের হযরত শাহজালালের মাজারে প্রত্যেক বছরে 100 কোটি টাকা দ্রব্যমূল্য থেকে শুরু করে, টাকা থেকে শুরু করে বিভিন্ন যে পণ্য আসে, 100 কোটি টাকা সেখানে আসে দান হিসেবে। তিনি শুধু এটার হিসাব রাখতে চেয়েছেন, আর কিচ্ছু না। মাজারের টাকা মাজার যেভাবে চায় খরচ করবে, কিন্তু হিসাবের আওতায় আনতে হবে। কিন্তু সেখানকার 100 কোটির মধ্যে 10 কোটি থাকে, 90 কোটি কিভাবে দলীয়ভাবে লুটপাট হয় সেটা সেখানকার মানুষ জানে। সেটা ডিসি সারওয়ার আলম আটকাতে গিয়েছেন, কারো পেটে নিশ্চয়ই লাথি পড়েছে, তাকে সেখান থেকে একদিনের মাথায় স্ট্যান্ড রিলিজ দেওয়া হয়েছে। আমাদের সমস্যাটা ওই জায়গায়। আমাদের সমস্যা হচ্ছে আমরা যখন দেখি যত ধরনের কার্ড যাচ্ছে, আমরা কার্ডের এই প্রজেক্টটাকে সাধুবাদ জানালাম, কিন্তু কার্ডগুলো শুধু বিএনপির কর্মীদেরকে দেওয়া হচ্ছে। এখন বিএনপি তো 50% মানুষের ভোট পেয়ে সরকার হয়েছে, তাহলে বিএনপির এই মানুষদেরকে যদি শুধু কার্ড দেওয়া হয়, বাকি 50% মানুষ কি বাংলাদেশের না? তারা জনগণ না? বিএনপি তাদের সরকার না? তাহলে বিএনপি যদি সবাইকে দিত তাহলে আমরা অ্যাপ্রিশিয়েট করতাম। কিন্তু এই যে আপনাদের যে বিভিন্ন ধরনের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই কার্ডগুলোর কথা বলছি, আপনি আপনাকে বলি সমস্যা নেই। এবং কি আমরা যখন দেখি এই দুদক, মানবাধিকার কমিশনের মতো যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো, যেগুলো আমার সংস্কার করা আমার রাষ্ট্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই প্রতিষ্ঠানগুলোতে যে অধ্যাদেশটা আইনে পরিণত করা দরকার সেটা স্থগিত করে দেওয়া হয়েছে। অথচ এগুলো বিএনপির 31 দফায় আছে। আমরা তো সেদিন খুশি হয়েছিলাম যেদিন দেখি 31 দফায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, কিন্তু 31 দফা বিএনপি নিজেদের দফা যখন বাস্তবায়ন হয় না, তখন আমাদের যে আশা, সেই আশাটা থেকে আমরা দূরে সরে যাই, আশাহত হই। এমনকি এখন যেটা হচ্ছে, আমি একদম দুঃখের সাথে বলি, বলা হচ্ছে সবকিছু প্রশাসনের মাধ্যমে হচ্ছে, ডিসির মাধ্যমে, ইউএনওর মাধ্যমে, কিন্তু আপনি যা দেখবেন, আমি আমার উপজেলার কথা বলি, আমার উপজেলায় যিনি ইউএনও, তিনি ধরেন 100 কার্ড এসেছে আমার উপজেলায়, ধরেন ফ্যামিলি কার্ড, 100টা কার্ড ভাগ করে নেয় এভাবে, উপজেলা বিএনপি সভাপতি 50টা কার্ড দিবে, মানে বিভিন্ন মানুষের লিস্ট দিবে, আর সেক্রেটারি 50টা মানুষের লিস্ট দিবে। একজন ইউএনও যে নিজে থেকে 50 জন দুস্থ মানুষের দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে নাম দিবে, এই সুযোগ তার কাছে থাকে না। যদি সে এই ধরনের পাওয়ার ওখানে দেখাইতে চায়, তখন তার কয়েকদিনের মধ্যে ট্রান্সফার হয়ে যায়। ওই ট্রান্সফারটা তার আবার ওই যে প্রোফাইল থেকে তার সারা জীবনের পদোন্নতি হবে, ওইখানে লিস্ট করা থাকে, তাহলে সে তো সেটা সাহস করবে না। এখন এই যে সামগ্রিক সমস্যাটা হচ্ছে, আমরা এগুলো ধরিয়ে দিচ্ছি, আমরা চাই এগুলো সংশোধন করুক, এটা বিএনপির জন্য দরকার, আমাদের জন্য ভালো, দেশের জন্য ভালো। এখন এগুলো ধরিয়ে দিতে যেতে যদি আমাদেরকে বিরোধী দল হিসেবে সংসদে আর বাইরে হজম না করা যায়, সংসদের ফরমাল জায়গার কথা, আমার টকশো টেবিলের কথা আর রাজপথের কথা তো এক হবে না। আমরা আমাদের কথাগুলো বলবো, এই কথাগুলো আমরা বিশ্বাস করি, এটা যেমন আমাদের জন্য, দেশের জন্য ভালো, বিএনপির জন্য ভালো। হেলেন জেরিন খান, সাজিদ আলম যে প্রসঙ্গগুলো তুললেন, তার মধ্যে অন্যতম আসলে যেটি নিয়ে সাধারণ মানুষের অনেক আগ্রহের জায়গা, যে আপনারা সরকারের পক্ষ থেকে সাধারণ যারা দুস্থ মানুষ তাদেরকে কার্ড দেওয়ার যে প্রক্রিয়া, সেটি সবাই সাধুবাদ জানিয়েছে এবং আগ্রহ সেটা নিয়ে। কিন্তু এটি নিয়ে এক ধরনের কথা যে এটার অর্থায়নের পাশাপাশি প্রকৃত যিনি দুস্থ তিনি পাচ্ছেন কিনা বিষয়টি সরকারের নজর এড়িয়ে যাচ্ছে, এবং সেখানে সেই দলীয়করণের সবচেয়ে হাস্যকর একটা প্রশ্ন তুললেন। এখানে হলো বাংলাদেশে 4 কোটি
ফ্যামিলি আছে, 4 কোটি ফ্যামিলি, 4 কোটি ফ্যামিলিকেই দেওয়া হবে। এখানে দুর্নীতি হওয়ার কোনো সুযোগ নাই। আপনার যদি কোনো একটা ফ্যামিলি বাদ দিত তাহলে নাহলে প্রশ্ন আসতো। হ্যাঁ, এটা বলতে পারেন কে আগে পাবে কে পরে পাবে এই জায়গাটা, সেইটাও কিন্তু একেবারে মানে সূক্ষ্মভাবে করা হচ্ছে। সবচেয়ে দরিদ্র লোকের ইনফরমেশন নিয়ে আপনি মনে করেন শুধুমাত্র ইউনো ডিসি তারাই ইনভলভ না, এখানে কিন্তু দলীয় কোনো লোক ইনভলভ হতে পারছে না। এবং এছাড়াও বেশ কয়েকটা মানে টিমের মাধ্যমে ইনফরমেশন নিয়ে তারপর মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এটা দিচ্ছেন। কাজে এখানে এই ধরনের যে বক্তব্যগুলো প্রোপাগান্ডা করা হচ্ছে, এই প্রোপাগান্ডার কোনো যুক্তিকতা নেই, কোনো সত্যতা নেই, 1 নাম্বার। 2 নাম্বার হলো যে চাঁদাবাজি বলছে না, এটা হয়েছে কি, এটা হলো সারজিৎরা দীর্ঘ বছর আওয়ামী লীগের সাথে থেকেছে, তো ওরা ওইটাই ওদের মজ্জাগত, ওইটার বাইরে ওরা যেতে পারে না। আপনার মনে আছে নিশ্চয়ই নির্বাচনের আগে বিএনপিকে কিভাবে চাঁদাবাজের দল হিসেবে চিহ্নিত করতে চেয়েছে, কিন্তু জনগণ কিন্তু যারা বলছে তাতে মুখে একটা থাপ্পড় মেরে দিয়েছে ভোট দিয়ে বিএনপিকে। 2/3 মেজরিটির চাইতে সব আসন বেশি পেয়েছে। তার মানে কি বিএনপি লোকজন নিয়ে চাঁদাবাজি করে না। বিএনপি ধরেন হ্যাঁ এই জায়গায় এত বিশাল দল অনুপ্রবেশকারী কখনো কখনো ঢুকে যায়, আমরা অস্বীকার করি না, কিন্তু আপনি জানেন যে 7,000-এর মতো লোক যারা অভিযোগ আসছে দীর্ঘ 17টা বছর বিএনপির নেতা কর্মীরা আপনারা ঘরে থাকতে পারে নাই, বাড়িতে থাকতে পারে নাই, ইভেন এমন হয়েছে যে আত্মীয় স্বজনের বাড়িতেও পর্যন্ত থাকতে পারে নাই। আমার অসংখ্য নেতার সাথে, কারণ আমি তো ফিল্ডের একজন নেত্রী, অসংখ্য আমি নেতাকর্মী আমার মহিলা দলের নেত্রীদেরকে আমি জানি যারা মানে কোনো বাড়িতে থাকতে না পেরে ওই যে গাছের নিচে গিয়ে, তারপরে অনেকে তো দেখছেনি আপনাদের মিডিয়ার মাধ্যমে, কিন্তু পুরো জাতি দেখেছে, পুরো বিশ্ব দেখেছে যে ধান খেতে পাট খেতে কিভাবে এক একটা প্রোগ্রাম যখন আসতো যে পালিয়ে থাকতে হতো। তাই সেই বিএনপিকে তারপরও ওই বিএনপির বিরুদ্ধে যখনই অভিযোগ এসছে তখন কিন্তু বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ জায়গা থেকে তাদেরকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। তারপর পরবর্তীতে যাচাই বাছাই করে দেখা গিয়েছে যে ম্যাক্সিমামই কিন্তু এই প্রোপাগান্ডা, এবং তাদের দেখেন ইতিমধ্যে কিন্তু তাদের বিরাট শাস্তি হয়ে গিয়েছে, এবং এর মধ্যে দিয়ে কত পরিবার যে আরও কষ্ট পেয়েছে বলার মতো না। এটা গেল এই চাঁদাবাজিরটা, এটা জনগণই কিন্তু উত্তর দিয়ে দিয়েছে, এই জায়গায় আমি আর বলতে চাই না। আরেকটা বিষয় হলো আসলাম চৌধুরীর কথা বলছে। আসলাম চৌধুরী 10 বছর সে জেলখানায় আছে। এমন কোনো অত্যাচার নাই যে আসলাম চৌধুরীকে করে নাই। কোনো সময় তো আমরা শুনতাম যে এই যে কোনো সময় তাকে ক্রসে দিয়ে দিবে, এরকমও কিন্তু ছিল। সেই আসলাম চৌধুরী সে কিন্তু আজকের ধনী না, সে অসংখ্য। আর বিএনপির এই যে ঋণ খেলাপি বলে না, আমার হাজব্যান্ডও কিন্তু একজন ব্যবসায়ী ছিলেন। আমার হাজব্যান্ডের ভিসা প্রসেসিং এজেন্সি মালয়েশিয়ার ছিল। আপনি জানেন আমার হাজব্যান্ড দীর্ঘদিন আমার পরিচয় লুকিয়ে রেখে ওরা ব্যবসাটা করেছে, কিন্তু যেই দিন জানতে পারছে যে আমার হাজব্যান্ডের এই ব্যবসা, তারপরে কিন্তু আমার হাজব্যান্ডের ব্যবসাটা তছনছ করে দিয়েছে। প্রথমে ওইটাকে 4 টুকরা করছে, পরবর্তীতে ওইটা একদম অফ করে দিয়েছে। আমরা জানি যে বিএনপির যে সমস্ত ব্যবসায়ীরা ছিল তাদেরকে কিভাবে যে এই মানে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এবং অর্থ বিভিন্নভাবে খরচ করে তাদেরকে টিকে থাকতে হয়েছে, এবং অসংখ্য ব্যবসা কিন্তু তাদের নিয়ে গিয়েছে। এবং কোনো ব্যবসায়ীকে আপনি ধরে নিয়ে দিনের পর দিন গুম করে রেখেছে, বলতে দিত না, বললে বলতো তোর পরিবারের সবাইকে নিয়ে যেত। কত যে অত্যাচার, এটা তো সারজিৎরা জানবে না। আমাদের যে কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আমাদের নেতাকর্মীদেরকে বছরের পর বছর গুম করে রেখেছে, কিন্তু এটা বলতেও দেয়নি। বলছে মেরে তো ফেলবে, তোর পুরো পরিবারকে ওই করে দেবো। তো এরকম এই যে আসলাম চৌধুরী, সে কিন্তু একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তাকে যে ঋণ খেলাপি করা হয়েছে সেটা কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই ফ্যাসিস্ট সরকার করেছে। এখন সেইটাই কিন্তু ওরা বারবার করে বলে যে বিএনপির এতজন ঋণ খেলাপি ছিল, এতজন ঋণ খেলাপি ছিল। এরা কিন্তু আপনি জানেন যে আওয়ামী লীগের আমলে বিএনপির নেতারা ঋণ নেবে সরকার থেকে, ব্যাংক থেকে, আর সেটা এই ফ্যাসিস্টরা সহ্য করবে। এই যে বড় তারায় ধরেন এই বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনার জন্য যেটা করেছে, যেটা ন্যায্য যৌক্তিক সেইভাবে তারা অর্থনৈতিক যে সাপোর্টটা নিয়েছে, তারপরও কিন্তু তাদেরকে ঋণ খেলাপি হিসেবে এই যে চিহ্নিত করা হয়েছে, সেইটাই কিন্তু ওরা বারবার করে বলে থাকে। তো এখন এই যে আসলাম চৌধুরী, আপনি জানেন যে ইন দ্য মিন টাইম সে কিন্তু আর পার্লামেন্টে যেতে পারবে না, কিন্তু
পরবর্তীতে আবার কিন্তু সে নির্বাচন করতে পারবে। তা এই ধরনের কিন্তু তারা যাদেরকে ঋণ খেলাপি বলছে তারা কিন্তু অসংখ্য নির্যাতনের শিকার নিপীড়িত হয়ে তাদেরকে ওই ফ্যাসিস্টরা ঋণ খেলাপি করছে, এখন সেইটাই আবার তারা কিন্তু অপপ্রচার করে বেড়াচ্ছে। এটা আর আমি কি বলবো। ইসলামী ব্যাংকের কথা বলছি, এই ইসলামী ব্যাংক হলো এমন একটি ব্যাংক, এখানে দেখেন বললো যে ইসলামী ব্যাংক দখল করতে, কে গিয়েছে দখল করতে? ইসলামী ব্যাংক প্রথম দখল করেছিল ফ্যাসিস্টরা, আর দ্বিতীয় দখল করছে জামাতে ইসলাম, আল্লাহু আকবার করে, যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। একটা ব্যাংক এইভাবে তো চলতে পারে না। আপনি দেখেন ইসলামী ব্যাংকে একটা আপনি কর্মকর্তা কর্মচারী পাবেন না যারা জামাত ইসলামের বাইরে আছে। হ্যাঁ, ফ্যাসিস্টরা কিছু নিয়োগ দিয়েছে, সেটা আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু ওদেরকে বাদ দিয়ে দিচ্ছে। তো একটা দেশের একটা ব্যাংক এইভাবে তো চলতে পারে না। সেই কারণেই কিন্তু এবং আপনি জানেন এই নির্বাচনকালীন সময় এই যে জামাত ইসলাম জান্নাতে পাঠাবে এইসব কথা বলে, এবং আপনি দেখছেন নির্বাচনের আগের দিন মানে বস্তা ভরা টাকা সহ, ব্যাগ ভরা টাকা সহ যেভাবে কি জানি একটা এয়ারপোর্টে ধরা খেলো। তো এইটা তো আপনার শুধু এয়ারপোর্টে না, প্রত্যেকটা এলাকায় তারা কিন্তু টাকা ছিটেছে, এবং ওই জায়গায় প্রায় 22,000 কোটি টাকা কিন্তু এই জায়গায় ছিটানো হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে। তো এইগুলা কিন্তু চিহ্নিত করেই কিন্তু এখন ইসলামী ব্যাংকের ব্যাপারে আপনাদের বাংলাদেশ ব্যাংকের আন্ডারে নেওয়া হয়েছে। তা আমি তো মনে করি এটা একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে আগামী দিনে ইসলামী ব্যাংক চলবে, এবং এখানে সবাই মানে কাজ করার সুযোগ পাবে। এটা আমি মনে করি না এখানে কোনো রকমেরই হয়েছে। আর কি আদ্দিন হসপিটালের কথা বলা হয়েছে, দেখেন আদ্দিন হসপিটালে যে নির্মম, এটা নিয়ে কথা বলা মানে ওই 6টা শিশুকে কিন্তু, এবং এইটার একটা কিন্তু পার্লামেন্টে তো ডিবেট হয়েছে, এবং জামাত ইসলামের পক্ষ থেকে এটা নিয়ে কিন্তু, এবং ইসলামী ব্যাংক নিয়েও কিন্তু কথা হয়েছে, এবং এটার প্রতিউত্তর যে কিভাবে দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী বলেছে যে ওই জায়গায় ওই শিশুগুলা দাপিয়েছে, তারপরেও কিন্তু তাদের কোনো সাপোর্ট দেওয়া হয় নাই। একেবারে এটাও বলা যে তিলে তিলে অত্যাচার করে মারা হয়েছে, এবং সেখানে আপনার মানে ব্যবসায়িক সেন্টারের মতো করা হয়েছে, নিচে ব্যবসায়িক কর্মকাণ্ড করা হয়েছে। মানে মোট কথা ওই হসপিটালটা একটা বলতে পারেন যে একটা গণহত্যার একটা প্রতিষ্ঠান হিসাবে মানে ব্যবস্থা করা হয়েছে। তো এরকম একটা প্রতিষ্ঠান কি চালাতে দিতে পারে একটা গণতান্ত্রিক সরকার? সেই কারণেই কিন্তু এই আদ্দিন হসপিটালটা আপনার এরপরও যদি আদ্দিন হসপিটালের ব্যাপারে যদি কোনো হয়ে থাকে, তো তারা আইনের কাছে যাক, তো গেলে সেখানে নিশ্চয়ই পাবে। আরেকটা প্রথম দিকে সাজিদ যেটা বলেছিল সেটা হলো যে কি হাসানুল হক ইনু কে 10 বছর দেয়। আচ্ছা, আপনারা কি সেই আওয়ামী লীগের জায়গায় চলে যেতে চান যে বিচারালয় আমরা চালাবো? নেভার এভার। এটা স্বাধীনভাবে চলবে। আপনি জানেন যে হাসানুল হক ইনুর যে এটা মানে বিচার কর্মকাণ্ড যে পরিচালনা হয়েছে সেটা কিন্তু ওপেন, সমস্ত মিডিয়া ওখানে ছিল। তো এই জায়গায় তো কোনো প্রশ্ন যদি থেকে থাকে, এখানে তো সরকার সেই পূর্বের জায়গায় আর কখনো যাবে না। আমরা স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই, আমরা আইন তার নিজস্ব গতিতে চলবে সেটা করতে চাই। বিরোধী দল আমাদের যৌক্তিক সমালোচনা করবে, সেটা আমরা সহ্য করতে চাই। অবশ্যই সেই জায়গায় আমরা আমাদের টলারেন্সি অবশ্যই 100 না 100-এর চাইতে উপরে যদি কিছু থাকে সেটা আমরা দেখাবো ইনশাআল্লাহ। না, সরকারে থাকলে আসলে তাই হতে হয়। অবশ্যই আমরা আসবো আপনাদের কাছে আবারও। আমাদের আরেক অতিথি আছেন আবুল কালাম আজাদ মজুমদার, তার কাছে আসতে চাই অনেকক্ষণ পরে, তার জন্য একটু দুঃখিত, কারণ রাজনৈতিক নেতারা যখন কথা বলেন সেটা মানুষই বেশি আসলে শুনতে চায়। আপনার দৃষ্টিতে কি মনে হয় যে সরকারের 4 মাস বয়সে বিরোধী দলের যে ধরনের বিরোধিতা, সেটি ফাঁকফোকর দিয়ে কি দেশের মানুষের যে পরিবর্তন জুলাইয়ের জন্য ছিল সেটি কি আসলে করা সম্ভব, নাকি কিছুটা হলেও একটু কঠিন হয়ে যাচ্ছে? ধন্যবাদ। আপনি আবার জুলাইতে ফেরত এসেছেন অনেকক্ষণ পরে। আপনি রাজনৈতিক বক্তব্যের মধ্যেও আপনার বক্তব্য বলতে পারেন, আপনার যদি কোনো একই সাথে অতিথিদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে করতেও পারে। দেখেন, আমাদের দেশে তো আমাদের 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধের অনেক আকাঙ্ক্ষাই এখনো বাস্তবায়ন হয় নাই। জুলাই মাত্র 2 বছর হলো, 2 বছরের মধ্যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষাগুলো এগুলো বাস্তবায়ন করা মাত্র আমরা মনে করি যে শুরু হয়েছে। বাস্তবায়নের প্রক্রিয়াটা একটা নির্বাচিত সরকার দেশের দায়িত্ব গ্রহণ করেছে, তার আগে দেশে সংস্কার প্রক্রিয়াটা কিভাবে এগিয়ে নিয়ে যায় সেটা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করেছে। সেখানে আমাদের রাজনৈতিক দলগুলো
সম্পৃক্ত ছিল তারা তাদের মতামত দিয়েছেন, কখনো কখনো তাদের ভিন্ন মতটাও প্রাতিষ্ঠানিকভাবে বা লিখিতভাবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন। তো এখন এটা সময় এসেছে যে এটা বাস্তবায়ন শুরু করা। তো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে যেখানে যেখানে প্রথম দিকে আপনি জানেন যে সংসদের প্রথম অধিবেশনে 133টা আপনার অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশের মধ্যে প্রায় 23টার মতো অধ্যাদেশ হয় পাশ হয় নাই অথবা উত্থাপন করা হয়নি। সেই অধ্যাদেশগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। এর মধ্যে মানবাধিকার সংক্রান্ত অধ্যাদেশ ছিল, আপনার বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত অধ্যাদেশ ছিল, আমাদের এরকম আমাদের একেবারেই জনস্বার্থ সম্পর্কিত অনেকগুলো বিষয় ছিল যেগুলো সরকার বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকার সেগুলো হয়তো তাড়াহুড়া করেছে, যে কারণে তারা এগুলো সময় নিয়ে আবার নতুন করে করতে চায়। তো আমরা দেখতে চাই দেশের মানুষ হিসেবে যে সরকার আসলেই আন্তরিকভাবে আমাদের গুম সংক্রান্ত যে আইন বা মানবাধিকার সংক্রান্ত যে আইন সেটাকে সংশোধন করবে, বিচার বিভাগকে স্বাধীন করার জন্য বিচার বিভাগকে স্বাধীন করা। কিন্তু এখানে আসলে সবারই একটি মানে জানার আগ্রহ যে আমরা সরকারের পক্ষ থেকে যখন আপনারা থেকে শুরু করে অনেকে প্রশ্নটি করেন যে এই সংস্কারগুলো সরকার করবে, কিন্তু সেটি কবে নাগাদ, অর্থাৎ কোনো সময়সীমার যে বিষয়টি সেইটি সরকারের কাছ থেকে আসলে সবাই একটু পরিষ্কার করে শুনতে চায়। আপনার কাছে কি মনে হয় কেন আসলে সরকার এক্ষেত্রে কোনো ধরনের সময়সীমা বলতে পারছে না? আপনার কাছে কি মনে হয়? এইগুলো তো এই যে সংস্কারের যে প্রস্তাবনাগুলো, এই প্রস্তাবনাগুলো যখন দেওয়া হয়েছে তখনই তো আপনার বলা হয়েছে যে কিছু সংস্কার স্বল্পমেয়াদী, কিছু মধ্যমেয়াদী এবং কিছু দীর্ঘমেয়াদী হবে। এবং আপনার এই যে জুলাই ন্যাশনাল যে চার্টার যেটা, সেখানে কিন্তু একদম শেষ লাইনে বলা আছে যে যেই সংস্কারগুলো ইমিডিয়েটলি বাস্তবায়ন করা সম্ভব সেগুলো ইমিডিয়েটলি বাস্তবায়ন করবে। এখন সব সংস্কার তো আর আসলে রাতারাতি বাস্তবায়ন করা সম্ভব না। তো আমরা বিশ্বাস করতে চাই বা আমরা দেখতে চাই আসলে কাজটা চলছে। কাজটা যদি আপনার না হয়, কাজটা যদি কোনো অজুহাতে ঝুলিয়ে রাখা হয়, তখন আপনি হয়তো সরকারকে দায়ী করতে পারবেন। কিন্তু সরকার যদি কাজটা চালিয়ে যায়, সেক্ষেত্রে সরকার যদি একটু সময় নিয়েও, কারণ জুলাইয়ের পরিবর্তন তো যে এই পরিবর্তনের আকাঙ্ক্ষা, সেটা তো শুধুমাত্র একটা জাতীয় নির্বাচনের আকাঙ্ক্ষা ছিল না। আপনি যদি জাতীয় নির্বাচনের আকাঙ্ক্ষা হতো তাহলে তো একটা নতুন নির্বাচনের জন্য আন্দোলন হতো। সেই জুলাই আন্দোলনটা হয়েছে সামগ্রিক রাজনৈতিক পরিবর্তনের জন্য, এবং সেটা দীর্ঘমেয়াদে সাস্টেইনেবল একটা পরিবর্তন যাতে হয়, এবং সেই পরিবর্তনের জন্য সময় নিয়ে হলেও সরকার কাজ করবে। এখানে আপনার বিচার বিভাগের কথা উঠেছে, একটু আগে কথা বলেছে যে হাসানুল হক ইনু সাহেবের ওনার 10 বছর কারাদণ্ড হয়েছে। আমাদের হেলেন জেরিনা পাওয়া উনি যথার্থই বলেছেন যে উনি তো এখন তো আর এই সরকার আওয়ামী লীগের মতো করে রায়টা ফরমায়েশ দিয়ে ঠিক করে দেবে এরকম না। তবে এখানে যে প্রসিকিউশন আছে তাদের তো সমালোচনা করার সুযোগ আছে। আপনি তো 10টা, ওনার বিরুদ্ধে 8টা চার্জ আনা হয়েছিল, মাত্র 3টা কেন প্রসিকিউশন প্রমাণ করতে পারলো? বাকি 5টা চার্জ কেন প্রসিকিউশন প্রমাণ করতে পারলো না? এই প্রসিকিউটরদেরকে কিন্তু এই সরকারই নিয়োগ দিয়েছে। সো এই প্রসিকিউটররা যদি কোনো আপনার কোনো ক্ষেত্রে তারা যদি অপরাধ প্রমাণ করতে না পারে, যে এই অপরাধগুলো চোখের সামনে সংঘটিত হয়েছে, তাহলে তো প্রসিকিউটরদেরকে জবাবদিহিতার আওতায় আনবে সরকার। বা আইন মন্ত্রণালয় তাদের কাছে জানতে চাই যে কেন তারা তাদের এই অপরাধগুলো সন্দেহজনকভাবে প্রমাণ করতে পারে না। সরকার বিচার প্রক্রিয়া হস্তক্ষেপ করবে না, কিন্তু সরকার ধরনের আপনি দেখেন কিনা, শিথিলতা দেখেন কিনা? না, আমি শিথিলতার কথা বলছি না। বিচার খুব তাড়াহুড়োর কোনো বিষয় না। কিন্তু বিচারের যে ডিউ প্রসেস গুলো আছে এগুলো মেনটেন করা হচ্ছে কিনা, এইটা তো সরকারকে এনশিওর করতে হবে। এবং সরকার যদি এটা এনশিওর না করে, সরকার যদি আবার পুরোনো ধারায় বিচারটা করার চেষ্টা করে, তাহলে এই বিচারটা কিন্তু খুব সাধারণ কোনো বিচার না। আপনি আমাদের জুলাইয়ে যে আমার জাতিসংঘের হিসাবে 1400 মানুষ মারা গিয়েছে, শহীদ হয়েছেন। তো এরকম একটা হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের যে বিচার কার্যক্রম চলমান আছে, এটার প্রতি সারা বিশ্ব নজর রাখছে। এবং এই সারা বিশ্বের যে মানবাধিকার সংগঠনগুলো তারাও দেখছে যে বিচারটা কিন্তু স্বচ্ছভাবে হচ্ছে কিনা। এবং এইটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা অঙ্গীকার ছিল যে এই বিচারটা অত্যন্ত স্বচ্ছভাবে হবে, এবং সেই জন্য এই বিচারটা প্রকাশ্য হচ্ছে। এবং বর্তমান সরকারেরও সেই অঙ্গীকারটা রয়েছে, তারা মনে করে এই বিচারটা স্বচ্ছভাবে হবে। এবং বিচারটা স্বচ্ছভাবে করতে গেলে বিচারটা তো তাড়াহুড়া করে বা চাপিয়ে দেওয়া কোনো বিচার হতে পারবে না। কিন্তু বিচারটাকে এমন ভাবে করতে হবে যাতে বিচারে যিনি অপরাধী তিনিও যেন নিজেকে ডিফেন্ড করার পর্যাপ্ত সুযোগ পান, অথবা এবং
তার বিরুদ্ধে অপরাধের যে অভিযোগ আছে সেটা যেন প্রসিকিউশন যথার্থভাবে প্রমাণ করতে পারে। প্রসিকিউশনের ক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের আমি মনে করি কিছু দায় দায়িত্ব থাকে, তারা যদি ব্যর্থ হয় তাহলে তাদের ক্ষেত্রে আইন মন্ত্রণালয় কিছু কিছু ক্ষেত্রে ব্যবস্থা নিতে পারে। নিশ্চয়ই। আজিজ আলম, অনেক কথা আসলে হয়েই যাচ্ছে, কিন্তু তারপরেও যেখানে আসলে আমরা কম বেশি আটকে যাই সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়নের যে জায়গাগুলোর মধ্যে সবাই বিচার বিভাগ আসলে স্বাধীন চেয়েছে, মানবাধিকার কমিশন স্বাধীন চেয়েছে এবং সংবিধান সংস্কারের যে বিষয়টি সেটিও চেয়েছে। সেই জায়গায় আপনার কাছে কি মনে হয় সরকারের শিথিলতা বা পিছপা হওয়ার যে বিষয়গুলো সেগুলো তো দিন শেষে কিছুটা হলেও পোড়ায়? হ্যাঁ, অবশ্যই। আমি আবার একটা বিষয়ে একটু সমালোচনা করতে চাই। ওনার দুইটা বক্তব্যে দুইটা এমন কথা বলেছেন যেগুলো খুবই অনাকাঙ্ক্ষিত, এবং উনি তো বললেন যে উনি আমাদের আগের জেনারেশন থেকে রাজনীতি করে আসতেছেন, দীর্ঘ 20-30 বছর ধরে রাজনীতি করেন। আমরা তো মাত্র এসেছি, আসলে এটাই সত্যি, 1-2 বছর হবে। তো আমরা তাদের কাছে শিখতে চাই। তো তারা যেইভাবে ধরেন টকশো থেকে শুরু করে রাজনৈতিক মাঠে তাদের প্রতিপক্ষ হিসেবে তখন খুব স্বাভাবিকভাবে আওয়ামী লীগই ছিল বড় দুইটা রাজনৈতিক দল হিসেবে, তাদের সাথে যেই ভাষায় যেভাবে কথা হয়েছে ব্যক্তি আক্রমণে আমাদের সাথে, এটা হলে তো আমরা খুবই এটাতে আসলে কষ্ট পাবো, এটা খুবই অনাকাঙ্ক্ষিত। সো আমি এটার আসলে উত্তরটা দিতে চাই না, কারণ এটা নিয়ে কথা বলতে গেলে আমার আরও 10 মিনিট লাগবে। সো প্রথম কথাটা আমি তাকে জাস্ট মনে করিয়ে দিচ্ছি। প্রথম কথাটা ছিল যে আমাদেরকে আওয়ামী লীগের সাথে তুলনা করা প্রথমবার অ্যাজ এ পার্টি হিসেবে বা বিরোধী দল হিসেবে। দ্বিতীয়টা ছিল যে আমরা দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে থেকেছি, তো এই জন্য আর কি এগুলো করতে পারতেছি না, অথচ এই অভ্যুত্থানের শুরু থেকে ডে 1 যেদিন 8 থেকে 10টা ছেলে মিলে কোটা সংস্কার আন্দোলনের কিভাবে হবে, কি হবে না হবে এগুলোর পরিকল্পনা করা শুরু থেকে ডে 1 থেকে লাস্ট ডে পর্যন্ত এই অভ্যুত্থানের প্রত্যেকটা মিছিলের সামনের সারির মাঝখানে যে কয়েকটা ছেলে ছিল, তার মধ্যে একটা ছেলের সাথে উনি যখন কথা বলে এই কথা বলে, যখন ডিবি অফিস ডিজিএফআই থেকে তুলে গিয়ে অত্যাচার, নির্যাতন, লোভ দেখানো থেকে শুরু এমন কিছু নাই যেটা করা হয় নাই, তারপরে যখন সব কিছুকে পরোয়া না করে জীবন, পরিবার, কোনো কিছু 3 আগস্টে শেখ হাসিনার পতনের ঘোষণা দিয়ে আসা হয়। আমি জানি না এই আওয়ামী লীগ যদি টিকে যেত তাহলে আমাদেরও হাড় মাংস কোনো কিছু খুঁজে পাওয়া যেত কিনা, কিংবা তাদের প্রশ্রয় যদি কোনোদিন ফিরে আসে তাহলে আগামীতেও পাওয়া যাবে কিনা আমরা আসলে জানি না। বাট এগুলো সব কিছু জেনে আমরা এটা করেছি কারণ আমাদের মনে হয়েছে এই অন্যায় সহ্য করার না, দেয়ালে পিঠ থেকে গিয়েছে, আমাদের ফিরে তাকাতে হবে। আমাদের যারা তথাকথিত পলিটিশিয়ান তাদের উপরে সাধারণ মানুষের আস্থা নেই। সাধারণ মানুষ যতদিন পলিটিশিয়ানদের সাথে না নামবে ততদিন শুধু পলিটিশিয়ানরা এই স্বৈরাচার পতন ঘটাতে পারবে না এবং পারে নাই। যেদিন সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, আস্থা রেখেছে কাদের উপর? তাদের সন্তানদের উপরে, শিক্ষার্থীদের উপরে, সেদিন তারা নেমেছে এবং এটা সফল হয়েছে। সো তাদেরকে শুধু বিরোধিতা করার জন্য এভাবে ফ্রেমিং করা, ট্যাগিং করা, বলার জন্য একটা কথা বলে ফেলা, এগুলা তাদের মতো ভেটেরান পলিটিশিয়ানদের কাছে খুবই অনাকাঙ্ক্ষিত। সো আমরা আশা করছি এটা তারা পুনরাবৃত্তি আগামীতে করবে না। আমাদের আসলে যে জায়গাটা আপা যেটা বললেন যে এই গুম করেছে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে, লুকিয়ে থাকতে, এটা তো সত্যি, আমরা তো এটা কখনো অস্বীকার করি নাই। বড় দল হিসেবে সবচেয়ে বেশি নেতাকর্মী বিএনপির এবং সবচেয়ে বেশি জুলুম তাদের উপর দিয়ে হয়েছে। কিন্তু আমাদের আশঙ্কার জায়গাটা যেখানে যে এই যে একজন গুম হওয়া মানুষ যে জীবনে ফিরে আসে না, ইলিয়াস আলী, তার বউ যখন সংসদে থাকে সেই সংসদে গুম অধ্যাদেশ বাতিল হয়ে যায়। আমার প্রশ্নটা ওইখানে, আজকে যখন গুম অধ্যাদেশের বিএনপির যে ড্রাফট করা যে আইন সেটা আসে, সেখানে স্পষ্ট করে লেখা আছে সাধারণ গুম তদন্ত করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো এটা তো আওয়ামী লীগের আইন। যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুম করবে তাকে দিয়ে আপনি সাধারণ গুম তদন্ত করাবেন, এর চেয়ে বড় নাটক তো আর হইতে পারে না। তো আমাদের প্রশ্নটা ওই জায়গাটাতে থাকে আর কি, যখন আপনি এটা ঠিক মতো সংস্কার করতেন, আপনি এটা বাস্তবায়ন করতেন, আমি তো প্রশ্ন করতাম না। তো প্রশ্ন করার জায়গাটা তো আপনি তৈরি করে দিচ্ছেন। আমাদের প্রশ্নটা যেই জায়গায়, ইসলামী ব্যাংকের কথা বলি, আমি শুধু একটা কথা বলি, যদি খুবই স্বাভাবিক কোনো একটা ব্যাংকে কেন একটা দলের হয়ে যাবে, কখনোই হয় না, আমরা সমর্থনও করি না। এখানে যোগ্যতা অনুযায়ী মানুষ চাকরি পাবে, দল দেখে না। তাহলে আপনি যে একটা বোর্ড দিলেন, আপনি কেন ওই বোর্ডটা কয়দিন পরে বাতিল করে দিলেন? নিশ্চয় কোনো একটা সমস্যা ছিল যার কারণে বাতিল করতে হয়েছে, নাহলে তো আপনি মেরুদণ্ডটা সোজা রাখবেন, সোজা রেখে এটা করবেন। কিন্তু সেটা না করে আপনি যখন বাতিল করে দেন আমাদের সন্দেহ তৈরি হয়, এটাই হলো আমাদের সমস্যা। আমরা যখন দেখি, আপনারা বললেন যে এই বিচারালয় আর আওয়ামী লীগের মতো চলবে না, এই বিচারালয় স্বাধীন বিচারালয় থাকবে, এর চেয়ে খুবই দুঃখজনক আর কথা হইতে পারে না। কারণটা কি? কারণটা হলো এটা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ, কথার ফুলঝুরি। এই বিচারালয় যদি স্বাধীন বিচারালয় করার মনের একটা তীব্র আকাঙ্ক্ষা বিএনপির থাকতো, তাহলে এই বিচারালয়ে যে আমাদের যে অধস্তন যে আদালত, সেখানে যে স্বাধীন, তাদের যে আমাদের একটা
সচিবালয় করা, যেটা বিএনপির 31 দফায় রয়েছে, সেটা তাদের করতে সমস্যায় কোথা ছিল? তাহলে এটা আইনে পাশ করতো, তারপর যদি আপনার রেটিফাই করার প্রয়োজন ছিল আপনি করতেন, কিন্তু এটা আপনি করেন নাই। এবং সবচেয়ে দুঃখজনক যেটা এখন আমরা দেখি বিচার বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় শুধুমাত্র যখন দলীয় মানুষ, একদম অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে আইসিটি চিফ, প্রত্যেকটা জায়গায় এমন মানুষদেরকে বসানো হচ্ছে যেই মানুষগুলো ওইখানে গিয়ে যতক্ষণ মানে আগে তো রাষ্ট্রের শপথ নিবে, সংবিধানের শপথ নিবে, তার আগে বলে যে আমি জাতীয়তাবাদী বিএনপির একনিষ্ঠ কর্মী প্রথম দিন। তো ওইটা না আমাদেরকে একটু আশাহত করে আগের জিনিসগুলো মনে করিয়ে দেয়। তো সর্বশেষ একটা লাইন শুধু বলি, সেটা হচ্ছে মানে আমরা তর্কের জন্য তর্ক করতে চাই না, আমরা চাই যেই পরিবর্তনটা আমরা সবাই মিলে চেয়েছিলাম 5ই অগস্টে যেদিন শেখ হাসিনা পালিয়ে যায়, মানুষ অঝরে কান্না করেছে, আমি শিওর ওনারাও কান্না করেছে, অঝরে কান্না করেছে আর চেয়েছে যে এবার বাংলাদেশটাকে আমাদের ঠিক করতে হবে। ওই জিনিসটা যেন আমাদের কথা এবং কাজে মিল থাকে। কেউ ভাই, আমি আসলে সে যে আসলে একটু ভুল বুঝেছে। প্রথমত আমি বলছি, আমি এইটুক সৌজন্যতা আমার আছে, আমি যার সাথে বসে আছি আমি ব্যক্তিগতভাবে তাকে আক্রমণ করব সামনাসামনি, এটা হতে পারে না। আমি ওটা বলিনি। আমি বলেছি যে ওরা 17 বছর আওয়ামী লীগের এই কালচারের মধ্যে ছিল, কাজেই ওরা ওইটাই দেখেছে। ওরা তো বিএনপিকে দেখে নাই, ওরা বড় হয়েছে বিএনপির ভিতরে তো হয়নি, ওরা হয়েছে এই ফ্যাসিস্টদের এই কালচারের মধ্যে। কাজে ওরা কিন্তু ঘুরে ফিরে ওইটাই চিন্তা করে। এর বাইরে যে বিএনপির যে একটা অসাধারণ স্যাক্রিফাইস চিন্তা চেতনা আছে, যেই কারণে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আসলাম, ওইটা আমি করতে চেয়েছি। এখানে আমি ওকে ব্যক্তিগতভাবে কোনো কিছু করতে পারি, যদিও আমি জানি মানে এনসিপির অনেকের বিরুদ্ধে আমি অনেক কিছু বলতে পারতাম, কিন্তু আমি এটা বলতে চাই না, কারণ ওই পর্যন্ত যেতেই চাই না। ওরা মানে আমি বলছি আমাদের পরবর্তী প্রজন্ম, আমি সত্যিকার অর্থে ছাত্রদল মানে ছাত্র রাজনীতি থেকে যারা উঠে এসছে, আমি তাদেরকে সবসময় কি বলবো, তাদের প্রতি আমার আর ভিন্ন রকমের একটা স্পেশাল ফিলিংস আছে, রেসপেক্ট আছে, ভালো লাগা আছে। কাজেই তারা ছোটোখাটো ভুল ভ্রান্তির মধ্যে দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আসুক, তারা অনেক ভালো করুক, এটা আমি সবসময় প্রত্যাশা করি। এটা একটা। আর একটা হলো যে আপনারা জারি রাখেন, আমাদের ভুল হয় না আমি তো বলি নাই, যে জায়গাগুলো ভুল আছে ধরেন পার্লামেন্টে এই যে 7 তারিখ থেকে শুরু হবে, বিরোধী দল মানে সরকারি দল যেখানেই ভুল করবে একদম সরকারি দলকে পয়েন্ট টু পয়েন্ট ধরে সমালোচনা করবে। এটা তো আমরা চাই, অবশ্যই সরকারি দলের ভুল বিরোধী দল ধরিয়ে দিবে, কিন্তু সরকারি দল নিয়ে সমালোচনা করুক, সেই সমালোচনা যেন সরকারি দলও নিতে পারে। কারণ আমরা সাধারণ যারা মানুষ, আমরা কোনোভাবেই চাই না যে কোনো ধরনের অস্থির হয়ে উঠুক রাজনৈতিক অঙ্গন। অনেক ধন্যবাদ হেরেন জিরিন খান, সাজিদ সালাম, আপনাদের দুজনকে। দর্শক আপনারাও এতক্ষণ যারা ছিলেন তার জন্য আপনাদেরও অনেক ধন্যবাদ। দেখা হবে আবার।